আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে আমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, তার মধ্যে 40 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বর যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের শুধুমাত্র থাকবে জৈবনিক প্রক্রিয়া, এই অধ্যায় থেকেই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন থাকবে। তাহলে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে দেখো। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সালোক সংশ্লেষ কার্যবর্ণালী হলো বর্ণালীর নীল ও লাল অংশ, কমলা ও বেগুনি অংশ, লাল ও সবুজ অংশ, নীল ও সবুজ অংশ। তবে নীল ও লাল অংশ। প্রশ্ন, সপুষ্পক পূর্ণ মৃতজীবী হলো মনোট্রোপা, অ্যাগারিকা, আম গাছ না লাইকেন। উত্তর হবে মনোট্রোপা। পরের প্রশ্ন, স্পাইরাকল দেখা যায় যে প্রাণীদের সেটি হলো ফড়িং, অ্যামিবা, সেপিয়া যোগ। উত্তর হবে ফড়িং। পরের প্রশ্ন, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে এমজি, সিএ, কে না এফি। উত্তর হবে কে। পরের প্রশ্ন, সুস্থ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কোনটি তা চিহ্নিত করো। মিনিটে 85 বার, মিনিটে 89 বার, মিনিটে 72 বার, মিনিটে 76 বার। উত্তর হবে মিনিটে 72 বার। পরের প্রশ্ন, যে উৎসেচক সন্ধান প্রক্রিয়া ঘটায় সেটি হলো জাইলেম, পেকটেজ, মোনোসাইড, মল্টেজ। উত্তর হবে জাইলেম। প্রশ্ন, রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে বলে লিউকোমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, পারপিউরা। উত্তর হবে পলিসাইথেমিয়া। পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, প্রাণীকোষে সালোক সংশ্লেষ হয় না কেন? উত্তর লিখবে প্রাণীকোষে ক্লোরোফিল না থাকায় সালোক সংশ্লেষ হয় না। পরের প্রশ্ন, কোন খনিজ মৌলটি ক্লোরোফিল সংগঠনে প্রয়োজন? উত্তর হবে ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম মৌলটি ক্লোরোফিল সংগঠনে প্রয়োজন। প্রশ্ন, কোন কোষ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত হয়? উত্তর লিখবে রক্ষী কোষ দ্বারা। পরের প্রশ্ন, তরু ক্ষীর কোথায় পাওয়া যায়? উত্তর লিখবে বট, আকন্দ, রবার ইত্যাদি গাছে ক্ষীর নালীতে পাওয়া যায় তরু ক্ষীর। তিনি তাকে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, উদ্ভিদের খাদ্য পরিবহন করে ড্যাশ। উত্তর লিখবে ফ্লোয়েম। পরের প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ায় মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়? উত্তর লিখবে 38। পরের প্রশ্ন, লসিকা এক প্রকার ড্যাশ। উত্তর লিখবে তরল যোগ কলা। পরের প্রশ্ন, বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশটিকে বলা হয়? উত্তর লিখবে হেনরির লুপ। চারিদিকে রয়েছে ঠিক বাক্যের বাইরে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সিবনলের মাধ্যমে রসের উৎসস্রোত ঘটে। উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। বলছে ব্যাপনের হার পদার্থের আণবিক গুরুত্বের বর্গের সমানুপাতিক। উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। পরের প্রশ্ন, পতঙ্গের শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে। উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম ইউগ্লিনা। উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। পরে স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ লাইকেন, ম্যালেরিয়া, পাকস্থলী। আর বিস্তম্ভে রয়েছে মিথজীবী, হাইড্রোক্লোরিক অ্যাসিড, গদ, কুইনাইন, ট্রাকিয়া। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হবে গদ, লাইকেন হবে মিথজীবী, ম্যালেরিয়া হবে কুইনাইন, পাকস্থলী হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরে তোমাদের রয়েছে 6 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। হেনরির লুপ কোথায় অবস্থিত? এর কাজ উল্লেখ করো। অবস্থান, হেনরির লুপ মেরুদণ্ডী প্রাণীর বৃক্কের মেডালা অঞ্চলে অবস্থিত। এটি নেফ্রনের বৃক্কীয় নালিকার ইউ আকৃতি বিশিষ্ট অংশ। উত্তর, পয়েন্ট করবে কাজ। এই অংশে নেফ্রনের পরিশ্রুত তরলের প্রয়োজনীয় উপাদানের পুনঃশোষণ ঘটে। রয়েছে সিস্টোলিথ বলতে কী বোঝো? সিস্টোলিথ হলো ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত এক প্রকার উদ্ভিদ রেচন পদার্থ। বট, রবার প্রভৃতি গাছের পাতার ত্বকে লিথোসিস্ট কোষের ছাদ থেকে আঙুরের থোকার মতো ঝুলন্ত অবস্থায় সিস্টোলিথ অবস্থান করে।
পত্রমোচনের আগে পর্যন্ত এরা উদ্ভিদের পাতায় থাকে বলে উদ্ভিদটি বিভিন্ন খাদক প্রাণীর হাত থেকে রক্ষা পায়। পরে হচ্ছে অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য। অলিন্দ হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ, কিন্তু নিলয় হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ। অলিন্দের প্রাচীর পাতলা, কিন্তু নিলয়ের প্রাচীর পুরু। বলছে ফাইব্রিনোজেন কি? রক্ততঞ্চনে এর গুরুত্ব উল্লেখ করো। ফাইব্রিনোজেন এটি হলো রক্তরসের একটি গ্লোবিউলিন জাতীয় প্রোটিন এবং রক্ততঞ্চনের অন্যতম প্রধান উপাদান। গুরুত্ব: রক্ততঞ্চনের সময়ে ফাইব্রিনোজেন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রাম্বিনে ক্রিয়াশীলতায় ফাইব্রিন তন্তুতে পরিণত হয়। এই ফাইব্রিন তন্তুর সমন্বয়ে গঠিত তন্তুজালেই লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকাগুলি আবদ্ধ হওয়ার ফলে রক্ততঞ্চন সম্পন্ন হয়। পরে হচ্ছে হিমোগ্লোবিনের কাজ কী? রক্তে হিমোগ্লোবিনের কাজগুলি হলো: 1. অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন গঠন করে, যথাক্রমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করা। 2. বাফার হিসাবে রক্তের অম্লত্ব ও ক্ষারত্বের ভারসাম্য রক্ষায় অংশ নেওয়া। 3. পিত্ত, মলমূত্র ইত্যাদির বর্ণ গঠনে অংশগ্রহণ করা। বলছে রক্ত কি? এর প্রধান উপাদানগুলো কি কি? রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন এক প্রকার অস্বচ্ছ লবণাক্ত সামান্য ক্ষারধর্মী তরল যোগকলা বা যোজক-কলা। প্রধান উপাদান: এটি রক্তরস ও 3 প্রকার রক্তকণিকা, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নিয়ে গঠিত। বলছে পুরুষ অপেক্ষা মহিলাদের BMR কম হয় কেন? মহিলাদের দেহবর সমবয়সী পুরুষদের তুলনায় কম থাকে বলে তাদের BMR কম হয়। মহিলাদের দেহে মেদকলার মাত্রা সমবয়সী পুরুষের তুলনায় বেশি হয়। এই কোষের বিপাক হার পেশী কোষের বিপাক হারের তুলনায় কম হয়। এই কারণে পুরুষ অপেক্ষা মহিলাদের BMR কম হয়। পরে রয়েছে মিথজীবীয় পুষ্টি কাকে বলে? একটি উদাহরণ দাও। মিথজীবীয় পুষ্টি বা মিথজীবিতা যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন জীব পরস্পরের সহচর্যে বাস করে এবং একে অপরের ওপর পুষ্টি, প্রতিরক্ষা, বাসস্থান ইত্যাদির জন্য নির্ভরশীল হয়ে বেঁচে থাকে তাকে মিথজীবী পুষ্টি বা মিথজীবিতা বলে। এইভাবে পুষ্টি সম্পন্নকারী জীবেদের মিথজীবী বলে। উদাহরণ: ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত লাইকেনের পুষ্টি, মটর গাছ ও রাইজোবিয়ামের মিথজীবিতা। বলছে সালোক সংশ্লেষ পদ্ধতির তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। প্রশ্নের মান 5। সালোক সংশ্লেষ গুরুত্ব বা প্রয়োজনীয়তা। শক্তির উৎস সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে গ্লুকোজে সজ্জিত হয়। গ্লুকোজে সজ্জিত স্থিতিশক্তি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে অন্যান্য জীবের দেহে প্রবাহিত হয়। সুতরাং সালোক সংশ্লেষ প্রস্তুত খাদ্যের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি সমস্ত জীবগুলির শক্তির উৎস। 2. খাদ্যের উৎস। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। গ্লুকোজ থেকে প্রোটিন, ফ্যাট ও অন্যান্য খাদ্য তৈরি হয়। তাই শাকাহারী প্রাণীরা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে আর মাংসাশী প্রাণীরা খাদ্যের জন্য পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। বলছে বায়ুমণ্ডলে O2 ও CO2 এর পরিমাণের ভারসাম্য রক্ষা। জীবকুল শ্বসন প্রক্রিয়ার সময়ে O2 গ্রহণ করে এবং CO2 পরিত্যাগ করে। শুধুমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বাতাসে O2 হবে O2 এর পরিমাণ কমে যেত এবং CO2 এর পরিমাণ বেড়ে গিয়ে পরিবেশ দূষিত হতো। কিন্তু সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য বায়ু CO2 গৃহীত হয় এবং পরিবেশে O2 মুক্ত হয়, ফলে বায়ুতে O2 এবং CO2 এর ভারসাম্য বজায় থাকে। 4. জ্বালানির উৎস। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ায় বহু বছর পরে কয়লা ও খনিজ তেলে রূপান্তরিত হয়। কয়লা ও খনিজ তেলের সঞ্চিত শক্তি হল প্রকৃতপক্ষে অতীতকালের সালোক সংশ্লেষের মাধ্যমে আবদ্ধ সৌরশক্তি, অর্থাৎ সমস্ত জ্বালানির উৎস হল উদ্ভিদের সালোক সংশ্লেষ। মানব সভ্যতার অগ্রগতিতে ভূমিকা। উদ্ভিদ থেকে আমরা খাদ্য, কাঠকয়লা, বস্ত্র, রবার, কাগজ, বিভিন্ন প্রকার রং, আঠা, ভেষজ ওষুধ ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। সুতরাং মানব কল্যাণ এবং মানব সভ্যতার বিকাশে সালোক সংশ্লেষের অবদান অপরিসীম। অথবা রয়েছে বাষ্পমোচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখা এবং ক্ষতিকারক দিকগুলি উল্লেখ করো। বাষ্পমোচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা।
রসের উৎসস্রোত। বাষ্পমোচনের ফলে বাষ্পমোচন টানের সৃষ্টি হয়। এটি জাইলেম বাহিকার নিরবিচ্ছিন্ন জলস্তম্ভের ওপর একটি টান সৃষ্টি করে এবং জলস্তম্ভকে ওপরে তুলতে সাহায্য করে। অর্থাৎ রসের উৎসস্রোতের অন্যতম কারণ হল বাষ্পমোচন। উদ্ভিদদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। বাষ্পমোচন প্রক্রিয়ায় অতিরিক্ত জল নির্গত হওয়ার ফলে উদ্ভিদদেহ সতেজ ও শীতল থাকে। 3. জল শোষণ। বাষ্পমোচনের ফলে উদ্ভিদদেহে জলের যে ঘাটতি দেখা দেয় তা উদ্ভিদের মূলরোম দ্বারা জল শোষণের পরিস্থিতির সৃষ্টি করে। 4. উদ্ভিদদেহে জলের ভারসাম্য রক্ষা। বাষ্পমোচনের দ্বারা উদ্ভিদদেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল নির্গত হয়, ফলে উদ্ভিদদেহে জলের ভারসাম্য বজায় থাকে। বাষ্পমোচনের ক্ষতিকারক প্রভাব। অবনমন। শুষ্ক পরিবেশে জল শোষণের তুলনায় বাষ্পমোচন হার বেড়ে গেলে উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত মাত্রায় জল নির্গত হয়ে যায়। তার ফলে উদ্ভিদের পাতা ও অন্যান্য নরম অংশগুলি শুকিয়ে যায় ও নেতিয়ে পড়ে। এই প্রক্রিয়াকেই অবনমন বলে। এই প্রক্রিয়াটি মাত্রাতিরিক্ত হলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। 2. গ্যাসীয় বিনিময়ে বাধা দান। পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনের হার মাত্রাতিরিক্ত হলে পত্ররন্ধ্রের মাধ্যমে সালোকসংশ্লেষ ও শ্বসনের জন্য প্রয়োজনীয় গ্যাসের বিনিময়ে অনেক সময় ব্যাঘাত ঘটে। জলের অপচয়। শোষিত জলের মাত্র 10% উদ্ভিদ ব্যবহার করে, বাকি 90% জল বাষ্পমোচনের ফলে দেহ থেকে নির্গত হয়ে যায়। তাই বাষ্পমোচনে জলের অপচয় ঘটে। বাষ্পমোচনের প্রয়োজনীয় এবং ক্ষতিকারক উভয় দিক থাকার জন্যই বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, উদ্ভিদের বা উদ্ভিদদেহে খাদ্য সংবহন প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। উদ্ভিদদেহে খাদ্য সংবহনের প্রক্রিয়া। পাতায় প্রস্তুত খাদ্যবস্তু উদ্ভিদের ফ্লোয়েম কলার মাধ্যমে পাতা থেকে কাণ্ডে, মূল, ফুল ও ফলে পরিণত হয়। ফ্লোয়েম কলার সিবনলের কোষগুলি পরপর সজ্জিত হয়ে একটি অবিচ্ছিন্ন অঙ্গ গঠন করে। সিবনলের ভেতরের অনুপ্রস্থ প্রাচীর চারণের মতো ছিদ্রযুক্ত হওয়ায় তরল খাদ্যবস্তু সহজেই পরিবাহিত হতে পারে। এই সিবনল থেকেই খাদ্যরস ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানী মান্স এর চাপ প্রবাহ মডেল অনুযায়ী ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য সংবহনের বিভিন্ন ধাপগুলি নিম্নরূপ। 1 দিয়ে বর্ণন করবে। প্রথম পর্যায়, উদ্ভিদের পাতার মেসোফিল কলায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সুক্রোজ জাতীয় খাদ্যবস্তু উৎপন্ন হয়। এই জৈব খাদ্য মেসোফিল কলার কোষ থেকে বায়ুমণ্ডল আবরণী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা কোষ এবং সঙ্গী কোষ অতিক্রম করে অবশেষে পাতার শিরার মাধ্যমে অবস্থিত সিবনলে পৌঁছায়। কোষ থেকে কোষে খাদ্যের এই প্রবাহ মূলত সক্রিয় পরিবহন পদ্ধতিতে হয়, যেখানে কোষ পর্দা অর্ধভেদ্য পর্দারূপে কাজ করে। 2. দ্বিতীয় পর্যায়, খাদ্যবস্তু প্রবেশের ফলে সিবনলের কোষগুলিতে রসের ঘনত্ব বৃদ্ধি পায়। আশেপাশের জাইলেম বাহিকাগুলি থেকে জল কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় সিবনলে প্রবেশ করে। তৃতীয় পর্যায়ে, জল প্রবেশের ফলে সিবনলের কোষগুলিতে উচ্চচাপের সৃষ্টি হয়। এই অতিরিক্ত চাপ সুক্রোজের দ্রবণকে প্রধানত নিম্নাভিমুখে প্রবাহিত করে এবং উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কলাকোষে পৌঁছে দেয়। অথবা জীবদেহে পুষ্টির গুরুত্ব বা তাৎপর্যগুলি আলোচনা করো। পুষ্টি। যে পদ্ধতিতে জীব খাদ্য উৎপাদন গ্রহণ করে সেটিকে পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ অথবা সংশ্লেষণ ও আত্তীকরণ করে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ করে এবং খাদ্যস্থ স্থিতিশক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে তাকে পুষ্টি বলে। পুষ্টির গুরুত্ব বা তাৎপর্য। পুষ্টির গুরুত্ব বা তাৎপর্যগুলি হল: দেহের বৃদ্ধি। পুষ্টির মাধ্যমে প্রোটোপ্লাজমের ভর বৃদ্ধি ঘটে। এর ফলস্বরূপ দেহের কোষ বিভাজিত হয় এবং জীবদের সামগ্রিক বৃদ্ধি ঘটতে পারে। 2. ক্ষয়পূরণ। বিভিন্ন অবচিতি, বিপাক, আঘাতজনিত কারণে দেহের যে ক্ষয় ঘটে সেটি পুষ্টি দ্বারা সেই ক্ষয়ের পূরণ হয়। 3. রোগ প্রতিরোধ। পুষ্টির দ্বারা গৃহীত ভিটামিন ও অন্যান্য উপাদান দেহে রোগ প্রতিরোধ করে। 4. ভবিষ্যতের সঞ্চয়। দেহে গৃহীত অতিরিক্ত খাদ্য উৎপাদন জীবদেহে মেদ বা
শ্বেতসার রূপে সঞ্চিত হয়। ভবিষ্যতে প্রতিকূল পরিবেশে তা শক্তির উৎস রূপে কাজ করে। 5. জৈবনিক কাজের সহায়তা। পুষ্টির দ্বারা জীবদের বিভিন্ন প্রকার জৈবনিক কাজ যেমন রেচন, জনন, চলন, গমন এই খাদ্যশক্তি সরবরাহ হয়। 9 দাগের প্রশ্ন রয়েছে, উদ্ভিদে রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন পদ্ধতির বিবরণ দাও। উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন পদ্ধতি। উদ্ভিদে সৃষ্ট রেচন পদার্থ দেহ থেকে নিষ্কাশনের জন্য কোনো সুনির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না। বেশিরভাগ উদ্ভিদ রেচন পদার্থগুলিকে অদ্রাব্য কেলাস রূপে দেহকোষে সঞ্চিত রাখে এবং সময়ে সময়ে বিভিন্ন উপায়ে দেহ থেকে তা বর্জন করে। উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের প্রধান পদ্ধতিগুলি হলো: 1. বাকল মোচন। অর্জুন, পেয়ারা, ইউক্যালিপটাস প্রভৃতি উদ্ভিদ সাময়িকভাবে তাদের রেচন পদার্থ বাকলে অর্থাৎ ত্বকে সঞ্চিত রাখে ও পরে বাকল মোচনের মাধ্যমে সেগুলি ত্যাগ করে। পত্রমোচন। বিভিন্ন উদ্ভিদ তাদের রেচন পদার্থ পাতায় সঞ্চয় করে রাখে এবং সময়ে সময়ে বা বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে, যেমন চা গাছের পাতায় ট্যানিন নামক রেচন পদার্থ সঞ্চিত থাকে। 3. ফলমোচন। লেবু, তেঁতুল, আপেল প্রভৃতি গাছ তাদের ফলের ত্বকে রেচন পদার্থ সঞ্চিত রাখে এবং ফলমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। এছাড়াও অন্যান্য উদ্ভিদ বা উদ্ভিদের রেচন পদার্থগুলি হলো: 1. উপক্ষার সঞ্চয়। প্রোটিনের বিপাকে সৃষ্ট তেতো অ্যালকোহলে দ্রাব্য নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হলো উপক্ষার বা অ্যালকালয়েড, যেমন রেজারপিন, থাইন প্রভৃতি। এগুলির ভেষজ গুরুত্ব অপরিসীম। 2. তরুক্ষীর নিঃসরণ। বট, আকন্দ, ফণিমনসা ইত্যাদি উদ্ভিদের কাণ্ড বা পাতায় তরুক্ষীর সঞ্চিত থাকে। তরুক্ষীরে বিভিন্ন প্রকার রেচন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এইসব উদ্ভিদ কোনো কারণে আঘাত পেলে তরুক্ষীর দেহের বাইরে নির্গত হয় এবং সেই সঙ্গে তাতে দ্রবীভূত রেচন পদার্থ অপসারণ ঘটে। 3. রঞ্জক নিঃসরণ। পাইন গাছের কাণ্ড, শাখা প্রশাখা ও পাতার রজন নালীতে জলে অদ্রবণীয় এক প্রকার জটিল রেচন পদার্থ সঞ্চিত থাকে, একে রজন বলে। কোনো কারণে উদ্ভিদ আঘাতপ্রাপ্ত হলে রজন রূপে রেচন পদার্থ নিঃসৃত হয়। 4. গদ নিঃসরণ। বাকল, সজনে প্রভৃতি গাছ কাণ্ডের ত্বক থেকে আঠা বা গদ নিঃসরণের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। 5. পুষ্পমোচন। কোনো কোনো উদ্ভিদ ফুলের ভিতরে তাদের রেচন পদার্থ সঞ্চিত রাখে। ফুল পুষ্পিত হওয়ার পর ফুলের বিভিন্ন অংশ ঝরে পড়লে সেগুলির সঙ্গে সঞ্চিত রেচন পদার্থ অপসারিত হয়, যেমন লবঙ্গের ফুল। 6. জলমোচন। আলু বা টমেটো জাতীয় উদ্ভিদ পাতার হাইড্রাথোর এর মাধ্যমে বিভিন্ন রেচন পদার্থকে জলে দ্রবীভূত অবস্থায় দেহ থেকে পরিত্যাগ করে। অথবা রয়েছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন ব্যাখ্যা করো। প্রশ্নের মান 5। উত্তর দেখে নাও। পয়েন্ট করে মানুষের হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ডের গঠন নিচে বর্ণনা করা হলো। 1. হৃৎপিণ্ডের আবরণী। মানুষের বক্ষগহ্বরে হৃৎপিণ্ড একটি সূক্ষ্ম আবরণী দিয়ে আবৃত থাকে, একে পেরিকার্ডিয়াম বলে। হৃৎপ্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তরে বিভক্ত। এটা হচ্ছে বহিঃস্তর, এটা হচ্ছে মধ্যবর্তী স্তর, এটা হচ্ছে অন্তঃস্তর। চিত্র দেখে নাও হৃৎপিণ্ডের এই চিত্রটি তোমাদের কিন্তু আঁকতে হবে, ভালো করে দেখে নাও। খুব সহজ করে কিন্তু এখানে আঁকা আছে বইয়ের থেকে। পয়েন্ট করবে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। ভালো করে উত্তর দেখে নাও। আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। 4 দিয়ে পয়েন্ট করবে কপাটিকা। ভালো করে দেখে নাও উত্তরটা। 5 দিয়ে পয়েন্ট করবে সংযোজী রক্তবাহ। ভালো করে দেখে নাও। ভালো করে উত্তরগুলো দেখে নাও।
দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করতে। আর এবছর নবম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নখানা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।